নিশ্চয়ই আমরা চাইবো যে যেহেতু সম্ভাব্য প্রধান পারপিট্রেটর তিনি দেশ থেকে পালিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া ভারতে বসে কথা বলছেন, তার নেতাকর্মীদের দিক নির্দেশনাও দিচ্ছেন, এটা কেউই পছন্দ করছে না। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জন্য এক অমূল্য সম্পদ। তাই শেখ হাসিনার উপর কোনো আক্রমণ যেন তারা মানতে রাজি নয়, এবং সেই সাথে শেখ হাসিনা যত অন্যায় করেন না কেন তাদের কাছে এক অমূল্য সম্পদ হিসাবে যেন গণ্য করা হচ্ছে। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত বাংলাদেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবার কঠিন পদক্ষেপ নিতে চলেছে এবং সেই সাথে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছে। তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি এবং সেই সাথে ভারত থেকে যে সকল প্রতিক্রিয়া জানানো হয়েছে এই সকল ঘটনাকে কেন্দ্র করে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। নিশ্চয়ই আমরা চাইবো যে যেহেতু সম্ভাব্য প্রধান পারপিট্রেটর তিনি দেশ থেকে পালিয়েছেন, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য আইনি প্রক্রিয়া সেটা আমরা শুরু করব। বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি, যেটা এক্সট্রাডিশন ট্রিটি, সেটা সম্পাদিত হয়েছে 2013 সালে এবং তিনি শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখুন, কে কত বড় আসামি, কে কত বড় পদে ছিলেন, আইন সেটা দেখবে না। আইনের চোখে সবাই সমান। যিনি অপরাধ করেছেন অপরাধের গ্র্যাভিটি হিসাবে আসামির সাথে ডিল করা হবে। সুতরাং প্রধানমন্ত্রী হোক, আইজিপি হোক, বা যত বড় ক্ষমতাধর মন্ত্রী হোক, তারা যখন অপরাধের কাঠগড়ায় দাঁড়াবেন, আসামি হিসাবে দাঁড়াবেন, প্রত্যেকেই সমান আচরণ পাবেন। তাদের প্রতি কোনো জুলুমও করা হবে না, তাদেরকে কোনো ছাড়ও দেওয়া হবে না। সুতরাং এটা নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে কত বড় আসামিকে এখানে বিচারের মুখোমুখি করা হবে। আমাদের এই যে ট্রাইব্যুনালের যে আইনটা আছে, রুলস অফ এভিডেন্স আছে, সেটার মধ্যেই এটা কাভার করে যে আপনাদের কাছে গণমাধ্যমের কর্মী যারা আছেন, আপনারা এই মামলার প্রত্যেকেই একটা আই উইটনেস। আপনাদের কাছে অসংখ্য ভিডিও ফুটেজ আছে। আপনাদের এই ফুটেজগুলো আমরা চাইবো তদন্ত সংস্থার পক্ষ থেকে, প্রসিকিউশনের পক্ষ থেকে চাইবো যে এটা আপনারা তদন্ত সংস্থাকে সহযোগিতা করবেন, দেশ এবং জাতির সাথে এগুলো আমাদেরকে দেবেন। এই ফুটেজ থেকে যেটির কথা আপনি বললেন সেটা থেকেই বোঝা গিয়েছে যে এই হত্যাকাণ্ড ছিল একটা রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ এবং কমন রেসপন্সিবিলিটি এখানে আছে। প্রধান হিসাবে প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি সহ তাদের যে বাহিনীগুলো, তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বা ঊর্ধ্বতন রাষ্ট্রনায়কদের কমান্ড ফলো করে এই কাজগুলো করেছেন। তাদের এই রিপোর্টিং থেকেই বোঝা যায় যে কিভাবে নিরস্ত্র মানুষকে তারা নিশ্চিহ্ন করার জন্য কাজ করেছেন। তারা চেয়েছিলেন সবাইকে মেরে ফেলতে, কিন্তু এসে রিপোর্ট করছেন যে একটা গুলি লাগলে শুধু সেই যায়, বাকিগুলো যায় না। এগুলো হচ্ছে আমাদের বীর সন্তানেরা, যারা বুক দিয়ে বাংলাদেশটাকে আগলে রেখেছেন, যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি ন্যায় বিচারটা করতে হবে আমাদেরকে। সেই কারণেই এই যে ওয়াইড স্প্রেড, সিস্টেম্যাটিক এবং রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ হিসাবে যে গণহত্যা এবং ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, সেইটার বিচারের আওতায় এই ট্রাইব্যুনাল। কারণ এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছে বা এই আইনটাও তৈরি হয়েছে শুধুমাত্র এই বিশেষায়িত অপরাধের বিচার করার জন্য। প্রধান চ্যালেঞ্জ হবে, দেখুন, এভিডেন্স কালেক্ট করা। অপরাধটা গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রায় সব জায়গায় সংঘটিত হয়েছে একই সাথে। প্রত্যেকটা জায়গায় একটা কমন ইনস্ট্রাকশন ছিল যে গুলি করে সব মেরে ফেলো। সুতরাং 56,000 বর্গ মাইলে আমাদের 64 জেলায় যতগুলো উপজেলা, থানা আছে, সব জায়গায়, অলমোস্ট সব জায়গায় এই অপরাধগুলো সংঘটিত হয়েছে। এই অপরাধের যে আলামতগুলোকে সংগ্রহ করা, সেগুলোকে কম্পাইল করা, এটা একটা চ্যালেঞ্জ। এবং দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে আসামিরা এখনো সবাই পলাতক এবং প্রধান আসামিগণ অনেকেই দেশত্যাগ করেছেন, দেশত্যাগের চেষ্টায় আছেন। তাদেরকে আওতার মধ্যে নিয়ে আসা, আইনের আওতার মধ্যে নিয়ে আসাটা একটা প্রধান চ্যালেঞ্জ। আর আলামতগুলো দ্রুততম সময়ের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার আগে সংরক্ষণ করাটা, এই দুটো আমরা চ্যালেঞ্জ মনে করি। বাকিটা হচ্ছে আমাদের পরিশ্রম এবং আমাদের চেষ্টার ব্যাপার। ভারতের বন্ধু বলে পরিচিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য ভালোভাবে নেয়নি মোদি সরকার। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারটি ভালোভাবে নেয়নি ভারত। এই সাক্ষাৎকারের কারণে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে
কোনো দ্বিপক্ষীয় বৈঠক নাও হতে পারে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জাতিসংঘে মোদির সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে ভারতকে একটি প্রস্তাব দেয় বাংলাদেশ। এ নিয়ে এখনও ভারত থেকে কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি, কারণ নিউ ইয়র্কে মোদির দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএনডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সীমান্ত হত্যা, তিস্তার পানি বন্টন, আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নানা ইস্যুতে কথা বলেছিলেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেসব দিক নির্দেশনা দিচ্ছেন সেগুলো উচিত নয় বলে মন্তব্য করেন। প্রত্যর্পণের অনুরোধ জানানোর আগ পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকার আহ্বান জানান তিনি। শেখ হাসিনাকে নিয়ে তার বার্তা ছিল দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক বক্তব্য বিবৃতিকে অবন্ধুসুলভ আচরণ। তিনি বাংলাদেশে প্রত্যর্পণ না করা পর্যন্ত ভারতে অবস্থানরত হাসিনাকে চুপ থাকারও পরামর্শ দেন। শুধু তাই নয়, হাসিনাকে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করতে হবে ও তাকে ছাড়া সবাইকে ইসলামপন্থী হিসেবে তুলে ধরার জন্য ভারতের সমালোচনাও করেন ডক্টর ইউনূস। পিটিআই বলছে, ছাত্র জনতার নজিরবিহীন সরকার বিরোধী বিক্ষোভের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং ভারতে পালিয়ে যান। এরপর প্রায় 4 সপ্তাহ ধরে ভারতে তার উপস্থিতি বাংলাদেশে অনেক জল্পনা উস্কে দিয়েছে। শেখ হাসিনার চুপ থাকার বিষয়ে বাংলাদেশ তার অবস্থান ভারতের কাছে জানিয়ে দিয়েছে কিনা তা জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, মৌখিকভাবে এবং বেশ দৃঢ়ভাবে জানানো হয়েছে যে তার চুপ থাকা উচিত। ডক্টর ইউনূস বলেন, সবাই এটা বোঝে, আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি যে তার চুপ থাকা উচিত। এটা আমাদের প্রতি অবন্ধুসুলভ আচরণ। তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং সেখান থেকে তিনি প্রচারণা চালাচ্ছেন। তিনি যে স্বাভাবিক নিয়মেই সেখানে গিয়েছেন তা নয়, জনগণের অভ্যুত্থান এবং জনরোষের কারণে তিনি পালিয়ে গেছেন। তিনি ভারতে রয়েছেন, সেখান থেকেই মাঝে মধ্যে কথাও বলছেন। এতে সমস্যা তৈরি হচ্ছে, যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম, মানুষ এটা ভুলে যেত। কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন, তার নেতাকর্মীদের দিক নির্দেশনাও দিচ্ছেন, এটা কেউই পছন্দ করছে না। তিনি নিজের জগতে থাকলে কেউ তাকে দর্শক মনে বন্ধুরা, করতো আপনারা না। পুরো ভিডিও গত দেখে 5 এবং আগস্ট সেই সাথে ছাত্র সকল জনতার তথ্যগুলো জেনে গণ-অভ্যুত্থানে অবশ্যই বুঝতে পেরেছেন এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত দিতে চায় না এবং বাংলাদেশের সাথে যেন তার অনেক শত্রুতা রয়েছে, অথচ শেখ হাসিনা যে বাংলাদেশকে কতটুকু নিচে নামিয়েছে এবং সেই সাথে বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনতাকে মেরেছে, তবুও যেন ভারতের কাছে শেখ হাসিনা যেন এক অমূল্য সম্পদ। তো দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে পারবে শেখ হাসিনাকে, নাকি ভারতেই পালিয়ে থাকবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন হচ্ছে, তবে কি ভারতের সাথে এবং শেখ হাসিনার সাথে কি পারবে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।